আজকে দাঁড়িয়ে বারুইপুরে যে ঘটনা ঘটলো, যে নির্মম ঘটনা ঘটলো, আগের সরকার কি করেছিলেন? রেপ হওয়ার পরে আমার ধর্ষিতা মায়েদের বোনেদের রেট বেঁধে দিয়েছিলেন। আপনারা কি করলেন? আপনারা এসো রেট বেঁধে দিলেন। হ্যাঁ, একটু বাড়িয়েছেন, সরকার পরিবর্তন হয়েছে, রেটটা বেড়েছে। সাথে আপনারা কি করলেন? একজন ধর্ষণকারী যা মানুষের রোষে পড়ে যার মৃত্যু হলো, অবশ্যই এটা ঠিক নয়, আইন হাতে তুলে নেওয়া উচিত নয়, আমাদেরকেও সংযত হতে হবে। কিন্তু আপনি সেই ধর্ষণকারীকেও আর্থিক সহায়তা করলেন, তাহলে কি দেখালেন আপনি? পরিবর্তন কি হলো? ধর্ষিত নারীও টাকার বিনিময়ে আপনি তার সঙ্গে ডিল করলেন, ধর্ষণকারীকেও আপনি টাকা দিলেন। 18 থেকে 19টা ধর্ষণ ঘটে গেল এই 3-4 মাসে। আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা দেবী, তিনি ধর্ষণ কিভাবে বন্ধ হবে, নারী সুরক্ষা কিভাবে বৃদ্ধি পাবে, আমার মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা কি করে রাত্রে অন্ধকারে রাত 10টা বাজতে হালুয়ার বুকে এখান থেকে হেঁটে বাড়ি যাবে নির্দ্বিধায় নিশ্চিন্তায়, তার কোনো সঠিক ব্যবস্থা করতে পারলেন না। তিনি কি বললেন? বিদেশেও নাকি রেপ হয়, তাই ইন্ডিয়াতেও হবে, পশ্চিমবঙ্গে হবে। বাহ, বিদেশে যা হয় এখানেও তাই হবে। দারুণ ব্যাপার। পরিবর্তনের এক পরিবর্তন বানিয়ে আমাদের মাননীয় মন্ত্রী তিনি দিলেন। আরেকজন আছেন আমাদের মাননীয়া দিদিমণি, কেউ আর পিসি বলে চেনেন। তিনি এতদিন ধর্ষণের জন্য মুখ বন্ধ করে রেখেছিলেন। যিনি ধর্ষণের বিচার করতে গিয়েছিলেন, দময়ন্তী সেনের মতো দক্ষ পুলিশ অফিসারকে তিনি ডিমোশন করিয়েছিলেন ধর্ষণের আসামিদের খুঁজে বের করার জন্য। আজকে তিনি পথে নামছেন এই বড় মোমবাতি নিয়ে। 15 বছরের যে মোমবাতি জমেছিল ওনার, যেগুলো জ্বালে দিন, সেগুলো একসাথে করে এত বড় একটা মোমবাতি নিয়েছেন, নিয়ে এখন তিনি রাস্তায় নেমেছেন। কোথায় ছিলেন আপনি অভয়ের সময়, মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি এখন নাটক করছেন 15 বছর পরে এসে। কি নাটক করছেন? না আপনি ধর্ষণের এগেইনস্টে, আপনি এখন নাটক করছেন ছাত্রদের পক্ষে কথা বলছেন। আরে এই আপনার আমলে এই 15 বছরে রাস্তায় হাজার হাজার চাকরি প্রার্থী মার খেয়েছে, আপনি পুলিশ দিয়ে পিটিয়েছেন। হাজার হাজার চাকরি প্রার্থী আত্মহত্যা করেছে, আপনি কর্ণপাত করেননি। হাজার হাজার আপনার নেতা মন্ত্রীরা চাকরি বিক্রি করেছে, যোগ্য ব্যক্তিদের রেখে অযোগ্যদের চাকরি দিয়েছেন, আপনি তখন শোনেননি, তখন আপনার কান খোলেননি। আজ আপনি এসে বলছেন আমি ছাত্রদের পক্ষে, ছাত্রদের সাথে আছে। নাটক আপনার মানুষ ধরে ফেলেছে। নাটক করবেন না দিদিমণি, নাটক করবেন না। আপনি কেন নাটক করছেন আমরা জানি। কারণ কি, এই 3 মাসে বিজেপির যা কার্যকলাপ, মানুষ তাতেই অক্ষুণ্ণ হয়ে গেছে এবং মানুষ বুঝে গেছে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তার বিপক্ষে তৈরি হতে হবে, আইএসএফ কে জায়গা দিতে হবে, কিংবা আরো যারা যারা আইএসএফ এর আমাদের সংযুক্ত মোর্চার যে সমস্ত দল আছে, তাদেরকে যখন তাদের পাশে মানুষ যখন দাঁড়াচ্ছে, আপনি দেখলেন এটা তো ভয়ঙ্কর জায়গা হচ্ছে। আমার ভাই, আমার ভাতৃসম বিজেপি দল যদি ক্ষমতা থেকে সরে যায়, তাহলে আবার আমাকে জেগে উঠতে হবে, এই মানুষকে আবার আমার দিকে, আমার সেন্টিমেন্ট দিয়ে টানতে হবে। মানুষ আর অত বোকা নেই, মানুষ জেগে উঠেছে, মানুষ বুঝে গেছে এই সেটিং এর খেলা, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, মানুষ বুঝে গেছে। আজকে আপনি দেখুন, আজকে আপনাদের হারোয়ার এমএলএ, আমার মিনাখার এমএলএ সব গিয়ে বিজেপি পন্থীতে ঢুকে গেছে। দেখাচ্ছে এরা আলাদা, তৃণমূল থেকে ভেঙে, কিন্তু আলটিমেট এরা বিজেপির বি টিম। আপনারা সবাই জানেন। আপনারা এদের ভরসা করেছিলেন। আপনাদের আগামী দিনে আপনাদের জাগতে হবে, আপনাদের ভাবতে হবে, ভাবার সময় এসেছে আপনাদের। আমার বিগত পিছনের বক্তারা বলছিলেন যে আমরা ভোটে হেরেছি কিন্তু হারিয়ে যাইনি, আর যারা জিতেছে তারা হারিয়ে গেছে, তাদের বিলিয়ে দিয়েছে তারা নিজেদের আত্মসম্মানটুকু নেই তাদের। 24 ঘন্টা লাগেনি তাদের জার্সি বদল করতে। বাকি আর লোকালে কিছু আছে, আপনাদের আশেপাশে লোকাল কিছু নেতৃত্ব আছে, তারা ঘুরছে জার্সি বদল করার জন্য, জানেন তো। তারা আইএসএফ এর চেষ্টা করছে, প্রথম আইএসএফ এ যখন জায়গা পাচ্ছে না, তখন কি অন্যান্য আরো কিছু দল আছে। আমার হঠাৎ করে দেখবেন কংগ্রেস বন্ধুরা জেগে উঠেছে হালুয়ায়। আমি দেখছিলাম 1-2 দিনের মধ্যে বোধহয় একটা মিটিং মিছিল হয়েছে। দেখবেন তার 90% ওই তৃণমূলের যারা মানুষের উপর অত্যাচার করেছে, দুর্নীতি করেছে, তারাই গিয়ে ওখানে যোগ দিয়েছে। তাই এটাও আপনাদের সজাগ থাকতে হবে যে এই তৃণমূলের অত্যাচারীরা, আপনারা মানুষগুলোকে চিহ্নিত করুন, দল নয়। এই তৃণমূলের অত্যাচারীরা যেখানে যেখানে গিয়ে ঢুকছে একটু খেয়াল রাখবেন। এদের সংস্কৃতি কিন্তু বদলাবে না। এদের শুধু একটা জায়গা চাই, সুযোগ চাই মানুষের উপর অত্যাচার করার। আমার দাদারা বলছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আপনারা খেয়াল রাখবেন, একের পর এক কিন্তু সাসপেন্ড হয়ে যাচ্ছে।
কেন জানেন? দুর্নীতি। কোন রকম দুর্নীতির সঙ্গে আমরা আপোষ করতে রাজি নেই। আমাদের মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব আপোষ করবেন না। আব্বাস সিদ্দিকী সাহেব বলেছেন, ওনার নাম্বার উনি সবাই সব জায়গায় দিয়ে গেছেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা। যেখানে যা প্রবলেম হবে আপনারা লিখিতভাবে জানাবেন, সে অধিকার আপনাদের প্রত্যেকের আছে। এই আমি প্রতীক মণ্ডল যদি কোনো অন্যায় করি আপনারা দেখেন লিখিত আকারে জানাবেন, আপনার নাম গোপন থাকবে, কিন্তু দল তার বিরুদ্ধে শাস্তি নেবে, আমার বিরুদ্ধে শাস্তি দেবে। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর যে দলের নীতি আদর্শ না থাকে সে দল মানুষের জন্য কাজ করতে পারে না। তাই আগামী যে বিগত যে দলটা গেছে সেই দলে কোনো নীতি আদর্শ ছিল না। যে দলটা এখন আছে সেটা ওই দলেরই একই পন্থা। আরে শুভেন্দু বাবু, আপনি আজকের একটার পর একটা ফাইল খুলছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলছেন এখন নাকি বলছেন সিপিএম এর 34 বছরের ওই ফাইল খোলা হবে, তৃণমূলের ফাইল খোলা হবে। শুভেন্দু বাবু, নারদার ফাইলটা কি খুলবেন না ওটা বন্ধ থাকবে? খুলুন না, আপনি 34 বছরের সিপিএম এর ফাইল খুলুন, 15 বছরের তৃণমূলের আমল ফাইল খুলুন, আমাদের মাননীয় নওশাদ সিদ্দিকী 5 বছরের এমএলএ ওনার ফাইলটাও খুলুন যদি কিছু থাকে। কিন্তু প্লিজ আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, নারদার ফাইলটা আমরা দেখবো সেই ফাইলে কি আছে, সেই ফাইলে কি বেরোয়। কি বলেন, তদন্ত যদি হয় সবটা হওয়া তো উচিত নাকি? আমি শুভেন্দু অধিকারী, আমি হাত পেতে ক্যামেরার সামনে টাকাটা নিয়েছিলাম, আজকে আমি বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে আমার সব মুছে গেছে, এটা তো চলতে পারে, এটা তো হতে পারে না। কিন্তু আজকে আমার বিজেপির বন্ধুদের আমি বলবো, আপনাদেরও ভাবার সময় এসেছে। আজকের মাননীয় ফিরাদ সাহেব কিছুদিন আগে বলেছিলেন যারা বিজেপি করে তারা ডট 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 ডটের বাচ্চা। বললাম না, আর উল্লেখ করলাম না, শিক্ষিত ছেলে তাই বলতে বাধা লাগলো। সভ্য সমাজে এটা বলা যায় না, যারা বিজেপি করে তারা ড্যাশ বাচ্চা। আজকে তিনি বিজেপির মঞ্চে তাকে ডেকে নিয়ে পুষ্পস্তবক দিচ্ছে। আর আমার হিন্দু ভাইরা যাদেরকে দেশের বাচ্চা বলেছিল তারা কি সুন্দর হাততালি দিচ্ছে। সব ভুলে গেছেন, সব ভুলে গেছেন, এত তাড়াতাড়ি ভুলে গেলেন। আপনাদের যে ধর্মীয় সুশ্রুতিতে যে খেলাটা হচ্ছে আপনাদের ভাবা উচিত। শুনুন, রাজনীতিতে ধর্মের কোনো জায়গা নেই। এখানে কে হিন্দু কে মুসলিম কারোর জায়গা নেই। হিন্দুরা তার মন্দিরে গিয়ে পুজো করবে, আমার মুসলিম ভাইরা তার মসজিদে গিয়ে নামাজ আদা করবে, আমার খ্রিস্টান ভাইরা চার্চে গিয়ে জিসাস খ্রিস্টের জন্য প্রার্থনা করবে। এটাই আমাদের ধর্মের জায়গা। আর রাজনীতি হবে মানুষের জায়গা, মানুষের স্বাস্থ্যের জন্য, মানুষের খাদ্যের জন্য, মানুষের কর্মসংস্থার জন্য, মানুষের রুটি রুজির জন্য আমরা লড়াই করব। এবং সেখানে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে তপশিলি কে আদিবাসী এসব দেখার জায়গা নেই। মানুষ আমরা, আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। আর ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, এটা যারা ভুলে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ, ভুলে যাবেন না। ভারতবর্ষের একটা সংবিধান আছে, এই সংবিধানে সাংবিধানিক ভাবে গণতান্ত্রিক উপায়ে আমরা লড়াই করব। এই ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলন আপনারা দেখেছেন, ছাত্র আন্দোলন যারা করেছিলেন সবাই খুব চিল্লাচ্ছিলেন কিছুই হবে না, পুলিশ দিয়ে পিটিয়েছেন, যা ইচ্ছা তাই অত্যাচার করেছেন। আমার বোনেরা যারা আন্দোলনে গেছিলেন, ছাত্রীরা, তাদের কোথায় না কোথায় পুলিশরা স্পর্শ করেছে, বলতেও লজ্জা লাগছে, ভাবতেও লজ্জা লাগছে। তারপরও তারা দমেনি, তারা কিন্তু তাদের অধিকার ছিনিয়ে নিয়েছে। যত বড় ক্ষমতাশালী আপনি হন না কেন আপনাকে মানতে হবে, এটা গণতান্ত্রিক দোষ। আন্দোলনের কাছে আপনাকে মাথা নিচু করতে হবে যদি আন্দোলন সঠিক পথে থাকে এবং সঠিক জিনিস নিয়ে আন্দোলন হয়। এই নেট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস, ছাত্রছাত্রীর আত্মহত্যা, এর বিরুদ্ধে তারা যে আন্দোলনে নেমেছিল, আজকে কিন্তু সে আন্দোলনের সফলতা শিক্ষামন্ত্রীকে কিন্তু ইস্তফা দিতে বাধ্য হয়েছে শিক্ষামন্ত্রী। বাকি যা যা দাবি আছে তাদের কিন্তু পূরণ করতে বাধ্য হচ্ছে প্রধানমন্ত্রী। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীকে রাত্রেবেলা ভিডিও কলে বার্তা দিতে হলো কেন? 36 ইঞ্চি আপনার ছাতি মাথা নিচু করে হয়ে গেল, কেন হলো? বাধ্য হলেন আপনি। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক লড়াইয়ের কাছে আপনাকে মানতেই হবে। ভুল হলে আপনাকে মাথা নিচু করতে হবে। আগামী দিনে আপনারা যতবার ভুল করবেন, ক্ষমতার দম্ভে থাকুন আর ক্ষমতার দম্ভ নিয়ে ভুল করুন, আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে কিন্তু লড়াইটা করে যাব। চোখে চোখ রেখে মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমরা লড়াই করছি, আগামী দিনেও করব। তাই ভুলে যাবেন না, এটা গণতান্ত্রিক দেশ। আগামী সামনে পঞ্চায়েত নির্বাচন আছে। যে ভুল আপনারা হাড়োয়াবাসী মিনাখাবাসী যে ভুলটা আমরা করে ফেলেছি, যে কোনো কারণ ভুল বুঝে হোক, মানুষের ভুল বোঝানো হোক, সেই ভুলটা আগামী দিনে আমরা করব না। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সেভাবেই প্রতিজ্ঞাবদ্ধ হন। আগামী দিনে আপনারা দেখেছেন আমার মিনাখা বিধানসভায় তৃণমূলই আমার দাদারা প্রচার করেছিলেন প্রতীক মণ্ডল ভোটে জিতলেই বিজেপি চলে যাবে।
আজকে আমার এমএলএ সাহেব তিনি বিজেপিতে চলে গেছেন, প্রতীক মণ্ডল এখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে। তো আমি সেটাই বলছি, আমাদের মেরুদণ্ড ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা করে তাদের মেরুদণ্ড শক্ত। আমরা মরে যাব, আমরা এখানে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাব, কিন্তু আমাদের জার্সি বদল করা আমাদের রক্তে নেই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রক্তে নেই। মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেবের নীতি আদর্শে আমরা দাঁড়িয়ে আছি। তাই আগামী দিনে আগামী পঞ্চায়েত নির্বাচন সামনে আছে, আপনারা যে ভুলটা করে ফেলেছেন যে কোনো কারণে সমস্ত মানুষকে, সমস্ত ধর্মের মানুষকে আমি চিন্তা ভাবনা করতে বলবো। সামনে পঞ্চায়েত ভোটে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পঞ্চায়েত প্রধান এই খাসবারান্দা অঞ্চলে হবে, এই আশা রেখে আপনাদেরকে আবারও আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমরা ভোটের আগেও প্রত্যেকটা জায়গায় কথা দিয়েছিলাম, হারি জিতি আপনাদের পাশে থাকবো। মাননীয় পিয়ারুল সাহেব আছেন, আমিও মিনাখায় আছি, আমাদের হারোয়া মিনাখা খুব কাছাকাছি এবং আমাদের হারোয়া 4টি অঞ্চল আমাদের মিনাখা বিধানসভার মধ্যে আছে। আমরা একসাথে আগামী দিনে লড়াই করব, এই প্রতিজ্ঞা আপনাদের কাছে করছি এবং আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। ইনকলাব জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। খাসবাড়া অঞ্চল কমিটির পক্ষ থেকে